বনে যজ্ঞ তার স্ত্রী কণিকা কাকে নিয়ে বাস করত। যজ্ঞ কাকার কণিকা ছিল খুবই লোভী। একদিন যজ্ঞ কাক কুড়াল হাতে নিয়ে উঠতে থাকে। যজ্ঞ বনের গভীরে প্রবেশ করে আর সেখানে কাঠ কাটতে থাকে। এই কাঠ কাটা আর ভালো লাগছে না। ইস, যদি আমি কোনো গুপ্তধন পেতাম তাহলে সারা জীবন বসে বসে আরামে থাকতাম। কিছুক্ষণ কাঠ কাটার পর যজ্ঞ আবারও বলতে থাকে, অনেক তো কাঠ কাটলাম, এবার একটু বিশ্রাম নেই, তারপর না হয় কাঠগুলো নিয়ে বাজারে যাব। যজ্ঞ একটা বড় গাছের নিচে বসে বিশ্রাম নিতে থাকে। বিশ্রাম নেওয়া শেষ করে যজ্ঞ কাঠগুলো নিয়ে উঠতে থাকে। কিছু দূর যাওয়ার পর যজ্ঞ উঠতে উঠতে বলতে থাকে, ওরে বাবা রে, কাঠের বোঝাটা খুবই ভারী, নিচে নেমে আর একটু বিশ্রাম নিতে হবে। যজ্ঞ নিচে নেমে আসে আর কাঠ রেখে এদিক ওদিক তাকাতে থাকে। হঠাৎই তার চোখ যায় সামনে থাকা একটা বড় তেঁতুল বাড়ির দিকে। যজ্ঞ তেঁতুল বাড়িটা দেখে ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, এটা তো বনের গভীর, এখানে তো কোনো পাখি আসে না। তাহলে এই বড় তেঁতুল বাড়িটা কার? আশেপাশে তো আমি কাউকেই দেখছি না। বাড়িটাও বেশ পুরনো লাগছে, দেখি তো বাড়িটার ভিতরে গিয়ে। এরপর যজ্ঞ তেঁতুল বাড়িটার কাছে এসে দাঁড়িয়ে পড়ে আর একা একা বলতে থাকে, আমার তো ভীষণ ভয় লাগছে, আবার অনেক খুশিও লাগছে। শুনেছি এরকম পুরনো বাড়িতে গুপ্তধন থাকে। আমি বরং কণিকাকে গিয়ে সব খুলে বলি, তারপর দুজন মিলে একসাথে এই তেঁতুল বাড়িতে প্রবেশ করব। এরপর যজ্ঞ সবকিছু রেখে উঠতে শুরু করে। যজ্ঞ বাড়িতে পৌঁছায়। যজ্ঞকে দেখে কণিকা বলতে থাকে, কি ব্যাপার যজ্ঞ, খালি হাতে এত তাড়াতাড়ি বাড়িতে এলে যে? কাঠ কোথায়? যজ্ঞ কণিকাকে সব কথা খুলে বলে। সব শুনে কণিকা বলতে থাকে, তুমি ওই ঘরে প্রবেশ না করে বেশ ভালোই করেছো। আমি শুনেছি ওই বাড়িটা নাকি অভিশপ্ত। কি যাতা বলছো? অভিশপ্ত আবার বাড়ি হয় নাকি? হ্যাঁ, আমার তো মন বলছে ওই পুরনো তেঁতুল বাড়িতে গুপ্তধন আছে। গুপ্তধনের কথা শুনে কণিকার অনেক লোভ হয়। গুপ্তধন? চলো চলো, তাড়াতাড়ি চলো তাহলে ওই তেঁতুল বাড়িতে যাই। আমাদের আগে যেন কেউ ওই তেঁতুল বাড়ির গুপ্তধন না পায়। কণিকার যজ্ঞ উঠতে থাকে। এরপর ওরা তেঁতুল বাড়ির সামনে আসে আর ওই তেঁতুল বাড়িতে প্রবেশ করে। কণিকার যজ্ঞ বাড়ির এদিক ওদিক খুঁজতে থাকে। হঠাৎই কণিকা বাড়ির এক কোণে একটা সিন্ধুক দেখতে পায়। আরে যজ্ঞ, এই দেখো দেখো, একটা সিন্ধুক। আমার মনে হচ্ছে এই সিন্ধুকে গুপ্তধন আছে। তাড়াতাড়ি সিন্ধুকটা খোলো তো। যজ্ঞ সিন্ধুকটা খোলে আর সিন্ধুকের ভিতরে সোনা দানা দেখে বেশ অবাক হয়ে যায়। আরে যজ্ঞ, আমি কি দেখছি? এ তো সত্যি সত্যি অনেক সোনা। আমরা তো ধনী হয়ে গেছি যজ্ঞ। এখন আমাদের আর কেউ গরিব বলবে না। হ্যাঁ কণিকা, হ্যাঁ, আমাকে আর কাঠ কাটতে হবে না। আজ থেকে আমার কাছ থেকে ছুটি। কণিকা, সোনাগুলো তাড়াতাড়ি বস্তায় ভরতে হবে। যজ্ঞ আর কণিকা সোনাগুলো বস্তায় ভর্তি করে আর সোনার বস্তা নিয়ে উঠতে থাকে। উঠতে উঠতে কণিকা বলতে থাকে, যজ্ঞ, আমরা এই সোনা বিক্রি করে বনে অনেক বড় একটা ঘর বানাবো আর বনের সব গরিব পাখিকে বন থেকে তাড়িয়ে দিব। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তুমি আর আমি হব এই বনের রাজা আর রানী। এখন আমরা ধনী, তাই আমাদের যা মন চায় আমরা তাই করতে পারবো। কিছু দূর যাওয়ার পর যজ্ঞ আবারও বলতে থাকে, কণিকা, এই সোনার বস্তাটা অনেক ভারী, চলো আমরা একটু নিচে নেমে বিশ্রাম নিয়ে নেই। এই বলে কণিকা আর যজ্ঞ নিচে নেমে আসে আর বস্তাটা তাদের পাশেই রাখে। ঠিক তখনই কণিকা বলে, যজ্ঞ, আমি যে আর লোভ সামলাতে পারছি না গো। আমার চোখ দুটো যে সোনাগুলোকে আবারও দেখতে চায়। চারিদিকে তো কেউ নেই, আমি একবার বস্তাটা খুলে দেখি কেমন। কণিকা বস্তা যেই না খোলে অমনি বস্তার ভিতরে সোনার পরিবর্তে লোহা দেখতে পায়। হায় হায় যজ্ঞ, এ কি হলো? সোনা কি করে লোহা হয়ে গেল? আমার যে ধনী হওয়ার স্বপ্ন ভেঙে গেল। কণিকা, আমার মনে হয় এই সোনা কোনো জাদুই, যার কারণে একা একা বদলে লোহা হয়ে গেছে। তুমি সবকিছু ছাড়ো, আমরা এই লোহা বিক্রি করে ধনী হব। বাজারে লোহার দামও তো সোনার চেয়ে কম নয়।
কিন্তু কণিকা কাঁদতেই থাকে। যজ্ঞুর কথা শুনে কণিকার লোভ কমার বদলে আরো বেড়ে যায়। ওরা লোহার বস্তা নিয়ে উঠতে থাকে। অবশেষে ওরা বাড়িতে এসে পৌঁছায়। বস্তা ঘরের এক কোণে রেখে কণিকা বলে, যজ্ঞ, এই লোহা বিক্রি করে আমি একটা গাভী কিনবো, আর ওই গাভীর 1 লিটার দুধে 1 লিটার পানি মেশাবো, আর বাজারে বিক্রি করে অনেক ধনী হব। আরে বাহ কণিকা, তোমার তো অনেক বুদ্ধি। চলো এবার বাজারে লোহা বিক্রি করতে যাই। ওরা বস্তা নিয়ে কবুতরের লোহার দোকানে যায়। কবুতর বস্তাটা নিয়ে ওজন করে বলে, লোহা 20 কেজি হয়েছে। এখন আমি বস্তাটা খুলে দেখব এর ভেতরে সত্যি লোহা আছে কিনা। আরে এ দুষ্টু যজ্ঞ, তুই আমাকে বোকা বানানোর জন্য মাটি এনেছিস বস্তায় ভরে। তাড়াতাড়ি বাঁচতে চাইলে এই মাটির বস্তা নিয়ে পালা বলছি। যজ্ঞ, এসব কি হচ্ছে? প্রথমে সোনা, তারপর লোহা, আর এখন আবার মাটি। আমার সব স্বপ্ন যে শেষ। যজ্ঞ। যজ্ঞ আর কণিকা মাটির বস্তা নিয়ে এসে বনের এক কোণে ফেলে চলে যায়। আর অন্যদিকে টুনি তার ঘরে বসেছিল। ঠিক তখনই ওখানে টিয়ে আসে। টুনি টিয়েকে দেখে বলে, আরে টিয়ে দিদি, কেমন আছো? তোমাকে কতদিন পর দেখলাম। তোমাকে এমন দেখাচ্ছে কেন দিদি? তুমি কি অসুস্থ নাকি? হ্যাঁ রে বোন, কয়েকদিন থেকে আমি অনেক অসুস্থ। বর্ষাকাল তো এসে গিয়েছে। আমি অসুস্থতার জন্য ঘর তৈরি করতে পারছি না। আমার ঘর তো মাটির তৈরি। তুই কি আমাকে একটা মাটির ঘর তৈরি করে দিতে পারবি বোন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিব। তুমি যাও, আমি মাটি নিয়ে আসছি। এরপর টিয়ে চলে যায়। আর টুনি বনের চারিদিকে তাকিয়ে মাটি খুঁজতে থাকে। হঠাৎই টুনি মাটির একটা বস্তা দেখতে পায়, যে বস্তাটা যজ্ঞ কাক ফেলে দিয়ে গেছে। টুনি মাটির বস্তাটার কাছে যায়। এই মাটি তো অনেক ভালো, ঘর বানানোর উপযোগী। আমি বরং এই মাটিগুলো নিয়ে যাই। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে আমি টিয়ে দিদিকে একটা কাঠের ঘর তৈরি করে দিতাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নেই। টুনি উঠতে উঠতে একটা গাছের নিচে বস্তা পাশে রেখে দাঁড়িয়ে পড়ে। টুনি বস্তার দিকে তাকায় আর সন্দেহবশত বস্তাটা খোলে। আর বস্তাটা খুলেই টুনি অবাক হয়ে যায়, কারণ বস্তার সব মাটি লোহা হয়ে গেছে। আরে, মাটি থেকে লোহা? এটা কি করে সম্ভব? মনে হচ্ছে সৃষ্টিকর্তা আমার মনের কথা শুনে নিয়েছে। যাই হোক, টিয়ে দিদিকে তো একটা ঘর বানিয়ে দিতে পারবো, সেটাই অনেক। টিয়ে দিদি, তোমাকে আর মাটির ঘরে থাকতে হবে না। এই যে দেখো লোহা, এই লোহা বিক্রি করে আমি তোমাকে কাঠের ঘর বানিয়ে দিব। ইস, আমি যদি এই লোহার পরিবর্তে সোনা পেতাম তাহলে আমি বনের সব গরিব পাখিদের একটা করে ঘর বানিয়ে দিতাম। এসব কথা বলে টুনি বস্তাটা খোলে। আর টুনি আবারও অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সব লোহা সোনা হয়ে গেছে। টুনি আর টিয়ে তো এসব সোনা দেখে অনেক খুশি হয়। এরপর টুনি সোনা বিক্রি করে আর বনের সকল গরিব পাখিকে নতুন ঘর তৈরি করে দেয়। বনের সব পাখি টুনির অনেক প্রশংসা করে। একদিন কণিকা যজ্ঞকে টুনির ব্যাপারে সব কথা খুলে বলে। আর সব শুনে যজ্ঞ বলে, চলো তো গিয়ে শুনি টুনি কি করে এত ধনী হয়েছে। টুনি বোন, তুই তো অনেক গরিব ছিলি, তাহলে তুই হঠাৎ এত ধনী কি করে হয়ে গেলি? বল তো একটু শুনি। এরপর টুনি যজ্ঞ আর কণিকাকে মাটির বস্তার কথা খুলে বলে। সব শুনে কণিকা কপালে হাত দিয়ে বলতে থাকে, কি? মাটির বস্তা? মাটির বস্তা থেকে লোহা, আর পরে আবার সোনায় পরিণত হয়েছে? যজ্ঞ, টুনি তো আমাদের মাটির বস্তার কথাই বলছে। আমি ঠিকই বুঝতে পারছি কণিকা, লোভ করার কারণে আমাদের সোনা লোহা আর পরে মাটিতে পরিণত হয়েছিল। আমরা লোভের শাস্তি পেয়েছি। আমি আর কখনো লোভ করব না। এখন থেকে আমি সব পাখিদের সাহায্য করার চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। চলো চলো এখান থেকে। এরপর কণিকা আর যজ্ঞ চলে যায়।